ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে ইঙ্গো শিখ দ্বন্দ্বের ভূমিকা। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। ব্রিটিশ রাজশক্তির কাছে যখন মারাঠা, মহীশূর সহ দেশীয় রাজ্যগুলি একে একে আত্মসমর্পণ করছে, সে সময়ে রঞ্জিত সিং শিখ জাতিকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ প্রভাবমুক্ত করার চেষ্টা করেন। সংঘর্ষ ও রক্তপাত এড়িয়ে তিনি ব্রিটিশের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলে শিখ শক্তির অগ্রগতিতে সচেষ্ট থাকেন। রঞ্জিত সিং অমৃতসর দখল করার পর শতদ্রু নদীর পশ্চিম তীরের শিখ মিশলগুলি একে একে দখল করেন। রঞ্জিতের এই অগ্রগতিতে ভীত হয়ে ইংরেজ ইউসুফ আলীকে লাহোরে রঞ্জিত সিংয়ের দরবারে পাঠিয়ে সম্মান জানান। রঞ্জিত শতদ্রু নদীর পূর্ব তীরের রাজ্যগুলি জয় করার লক্ষ্যে অভিযান শুরু করেন। প্রথমেই তিনি লুধিয়ানা দখল করেন। এভাবে রঞ্জিতের নেতৃত্বে শিখ শক্তির অগ্রগতিতে শঙ্কিত হয়ে গভর্নর জেনারেল লর্ড মিন্টো রঞ্জিত সিংয়ের সঙ্গে দৌত্য স্থাপনে আগ্রহী হয়ে ওঠেন। বড়লাট মিন্টোর দূত হিসেবে চার্লস মেটাকাফ লাহোরে রঞ্জিত সিংয়ের দরবারে আসেন এবং রঞ্জিত সিংয়ের সঙ্গে 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধির শর্ত অনুযায়ী শতদ্রু নদীর পশ্চিম তীর পর্যন্ত রঞ্জিত সিংহের রাজ্য সীমার দক্ষিণ সীমান্ত নির্দিষ্ট হয়। শতদ্রু নদীর পূর্ব তীরের শিখ মিশলগুলি ইংরেজদের আনুগত্য স্বীকার করলে সেখানে ইংরেজ সৈন্য মোতায়েন করা হয়। চুক্তিবদ্ধ দুই পক্ষ একে অপরের সঙ্গে স্থায়ী মৈত্রী বজায় রাখবে বলে স্থির হয়। শতদ্রু নদীর উত্তর দিকে কোম্পানি হস্তক্ষেপ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। অমৃতসরের সন্ধি ইংরেজদের কূটনৈতিক সাফল্য এবং রঞ্জিত সিংয়ের চরম ব্যর্থতার অন্যতম দৃষ্টান্ত। এই সন্ধির দ্বারা ইংরেজ বিনা যুদ্ধে শতদ্রু ও যমুনা নদীর মধ্যবর্তী শিখ রাজ্যগুলির ওপর আধিপত্য স্থাপনে সক্ষম হয়। অমৃতসরের সন্ধির পর রঞ্জিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েন। রঞ্জিতের অখিল শিখ সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন ধূলিসাৎ হলেও রঞ্জিত নিশ্চেষ্ট থাকেননি। তিনি নতুন উদ্যমে পুনরায় রাজ্য বিস্তারে মনোযোগী হন। রঞ্জিত একে একে 1811 খ্রিস্টাব্দে কাংড়া, 1813 খ্রিস্টাব্দে আরকট, 1814 খ্রিস্টাব্দে কোহিনুর, 1818 খ্রিস্টাব্দে মুলতান এবং 1819 খ্রিস্টাব্দে কাশ্মীর দখল করে শিখ সাম্রাজ্যভুক্ত করেন। এর মধ্যে 1823 খ্রিস্টাব্দে তিনি পেশোয়ারও নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। আমহাস্টের আমলে উভয় পক্ষে কূটনৈতিক পর্যায়ে দূত আদান প্রদান হয়। এ সময়ে ইংরেজদের সঙ্গে রঞ্জিতের নেতৃত্বে শিখ শক্তির সম্পর্কের উন্নতি ঘটে। 1828 থেকে 1839 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে আপাতভাবে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের সদ্ভাব রয়েছে বলে মনে হলেও অভ্যন্তরীণ দিক থেকে উভয় পক্ষের মধ্যে মন কষাকষি শুরু হয়। সিন্ধু দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বের কথা বিবেচনা করে গভর্নর জেনারেল বেন্টিঙ্ক রঞ্জিতের দরবারে কূটনৈতিক দূত হিসেবে আলেকজান্ডার বার্নেসকে পাঠান। ইতিমধ্যে রাশিয়া পারস্যে প্রাধান্য বিস্তার শুরু করলে ইংরেজরা ভারতের নিরাপত্তা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে। রঞ্জিতের সাহায্য লাভের জন্য উইলিয়াম বেন্টিঙ্ক নিজে লাহোরে আসেন। বেন্টিঙ্ক ও রঞ্জিত সিংয়ের মধ্যে স্বাক্ষরিত হয় 1831 খ্রিস্টাব্দের চিরস্থায়ী মিত্রতা চুক্তি। 1836 খ্রিস্টাব্দে অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল হন। তিনি আফগানিস্তানে রুশ হস্তক্ষেপের সম্ভাবনায় বিচলিত হয়ে পড়েন। তৎকালীন আফগান অধিপতি দোস্ত মোহাম্মদ খানের সঙ্গে ব্রিটিশের সম্পর্কের অবনতি ঘটলে অকল্যান্ড পূর্বতন আফগান অধিপতি শাহ সুজাকে কাবুলের সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেন। এই লক্ষ্যে বড়লাট অকল্যান্ড, শাহ সুজা ও রঞ্জিত সিংয়ের মধ্যে 1838 খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরের পরেই ইংরেজ বাহিনী কাবুল অভিযান শুরু করে। রঞ্জিত এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি, এমনকি পাঞ্জাবের ভিতর দিয়ে ব্রিটিশ সেনাকে কাবুল যাওয়ার পথও দেননি। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ চলাকালীন রঞ্জিতের মৃত্যু ঘটলে ইংরেজদের সঙ্গে তাঁর সম্পর্কেরও অবসান ঘটে। রঞ্জিত সিংহের মৃত্যুর পর শিখ রাজ্যের উত্তরাধিকার নিয়ে গোলযোগ বাধে। খালসা দরবারে ক্ষমতার লড়াই শুরু হয়। খালসা বাহিনীর ঔদ্ধত্য বাড়ে।
শিখদের রাজমাতা জিন্দন খালসা বিরোধী মনোভাব দেখান। এই সুযোগে ইংরেজ পাঞ্জাব দখলের প্রস্তুতি শুরু করে। রাজমাতা জিন্দনের প্ররোচনায় শিখ বাহিনী শতদ্রুর ওপারের ব্রিটিশ সাম্রাজ্য আক্রমণ করে। বড়লাট হার্ডিঞ্জ অমৃতসরের সন্ধি ভঙ্গের অভিযোগ এনে শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শুরু হয় প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। যুদ্ধে জয়ী হয়ে ব্রিটিশ সেনাদল লাহোরের দখল নেয়। ফলে শিখরা ইংরেজদের সঙ্গে পরপর লাহোরের প্রথম ও দ্বিতীয় সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় 1846 খ্রিস্টাব্দে। শিখরা অপমানজনক লাহোরের সন্ধি দুটি মেনে নিতে পারেনি। ইংরেজ রেসিডেন্ট হেনরি লরেন্স রাজমাতা ঝিন্দনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ এনে চুনার দুর্গ থেকে তাকে নির্বাসিত করেন। এছাড়াও লরেন্স পাঞ্জাবে মুলতানের শাসনকর্তা মূল রাজের কাছে 75 লক্ষ টাকা দাবি করেন। এই দাবি না মানায় মূল রাজকে সরিয়ে দিয়ে মান সিংহকে মুলতানের শাসনকর্তা হিসেবে নিয়োগ করা হয়। এসব ঘটনার প্রতিক্রিয়া হিসেবে শিখরা পুনরায় সংঘবদ্ধ হয়। বিক্ষুব্ধ শিখ সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের আমির দোস্ত মোহাম্মদ জোট বাঁধলে শুরু হয় দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধে জয়ের পর ডালহৌসি এক ঘোষণার দ্বারা পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেয় 1849 খ্রিস্টাব্দে। পাঞ্জাব জয় করার ফলে ভারতে ইংরেজ কোম্পানির রাজ্যসীমা আফগানিস্তান পর্যন্ত প্রসারিত হয়। রণজিৎ সিং বেঁচে থাকাকালীন তাঁর কোনো উত্তরাধিকারী মনোনীত করে যাননি। দক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাবের জন্যই শিখ সামরিক শক্তি বিভিন্ন যুদ্ধে পরাজিত হলে শিখ সাম্রাজ্যের স্থায়িত্ব বিনষ্ট হয়। শিখ নেতাদের মধ্যেকার পারস্পরিক অন্তর্দ্বন্দ্ব শিখ সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। সর্দার তেজ সিংহ এবং সর্দার লাল সিংহের বিশ্বাসঘাতকতা এবং শিখ নেতাদের আত্মকলহ শিখ শক্তির পতন ঘটায়। রঞ্জিত সিংহের আমল থেকেই শিখ রাজ্যের আয় বৃদ্ধির কোনো প্রচেষ্টা ছিল না। সেনাদের নগদ বেতনের পরিবর্তে জায়গির দান শুরু হলে রাষ্ট্রীয় স্বার্থ উপেক্ষিত হয়। রঞ্জিত সিং এবং তার পরবর্তী সময়ে সর্বশিখবাদের আদর্শ থেকে বিচ্যুতি অখণ্ড শিখ সাম্রাজ্য স্থাপনের স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। লাহোর দরবারে শিখ সর্দারগণ কূটনীতিগ্রস্ত হয়ে পড়ায় খালসা বাহিনী নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং তাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ শিখ শক্তির পতনকে সম্পূর্ণ করে।